টাইটান কোম্পানি লিমিটেড। টাটা কোম্পানি লিমিটেড এটা একটা ইন্ডিয়ার খুব রেসপেক্টেড একটা জুয়েলারি সেক্টর, অ্যাকচুয়ালি ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি বলতে পারেন। তো রেসপেক্টেড একটা লাইফস্টাইল কোম্পানি, যে কোম্পানির মেনলি টাটা গ্রুপের আন্ডারে যে কোম্পানি আসে, টাটা গ্রুপ আর তামিলনাড়ু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন টিডকো, এর মধ্যে একটা জয়েন্ট ভেঞ্চার হয়েছিল 1984 সালে। এই জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে টাটা কোম্পানি পিকচারে আসে, যেটা মেনলি ওয়াচেস, জুয়েলারি, আইওয়্যার, মানে অ্যাকচুয়ালি সানগ্লাস থেকে শুরু করে বিভিন্ন রকম চশমা, সেগুলো এই কোম্পানি কিন্তু প্রোভাইড করে। তো 83% রেভিনিউ সেটা জুয়েলারি ডিভিশন থেকে আসে। তো অ্যাকচুয়ালি টাটা কোম্পানি এই কারণে আমি এখানে আনলাম, কারণ এই মুহূর্তে টাটা কোম্পানির যে টাটা টাইটান যে কোম্পানিটা, সেই কোম্পানি এই মুহূর্তে একটা মোটামুটি একটা ঠিকঠাক প্রাইসে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কোম্পানি ডায়মন্ড জেম অ্যান্ড জুয়েলারি সেক্টরের মধ্যে ডায়মন্ড কাটিং জুয়েলারি এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডার বলতে পারেন, নাম্বার 1 কোম্পানি। এখানে পি রেশিও দেখতে পাচ্ছেন 132। অন্যান্য পিআর কম্পারিজন করলে টাটা রাজেশ এক্সপোর্ট, বৈভব গ্লোবাল, কল্যাণ জুয়েলার্স, এই সমস্ত কোম্পানিও আছে। তো এই কোম্পানি ওভারঅল আপনি যদি এর প্রফিটেবিলিটি দেখেন যে তাহলে এই কোম্পানি একটা ভালো গ্রোথ দিয়ে গেছে তার পার্টিকুলার শেয়ার হোল্ডারদের। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে আমি হোল্ডিং যদি বলি, তাহলে যে পার্টিকুলার হোল্ডিং কার কাছে কত পার্সেন্ট শেয়ার আছে, তো প্রোমোটার হোল্ডিং এখানে 52% আছে। কিন্তু পাবলিকের মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যক্তি যেমন যেটা হচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালা, যাকে ওয়ারেন বাফেট বলা হয়, ইন্ডিয়ার ওয়ারেন বাফেট বলা হয়। তো রাকেশ ঝুনঝুনওয়ালা যে এখানে আর তার ওয়াইফ সবাই দুইজন মিলে মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন 5 থেকে 5.5% একটা শেয়ার হোল্ডিং তাদের আছে। তো যেহেতু এই ধরনের কোম্পানিতে একটা বিশাল ওয়েল ক্রিয়েশন করেছেন এই পার্টিকুলার ব্যক্তি রাকেশ ঝুনঝুনওয়ালা, তো আমরা এই কোম্পানির উপর একটা ট্রাস্ট করতে পারি। এবং ট্রাস্ট করার যথেষ্ট রিজন আছে, কারণ এই কোম্পানি যে প্রোডাক্টগুলো সেটা ব্র্যান্ডেড প্রোডাক্ট। মার্কেটে এই কোম্পানির প্রোডাক্ট যদি আপনি কিনতে যান, তাহলে কিন্তু আপনাকে এটা ভাবতে হচ্ছে না যে কোম্পানি যে প্রোডাক্টটা সেটার কোয়ালিটি নিয়ে কিন্তু আপনি কখনোই এই কোম্পানির কোয়ালিটি নিয়ে কখনোই কিন্তু জাস্টিফিকেশানে আসেন না, কারণ কোম্পানি ইটসেলফ এটাই একটা ব্র্যান্ড টাইটান। তো টাইটান নাম থেকে যে ট্রাস্ট আসে, সেই বিশ্বাস, সেইখান থেকে আমরা বলতে পারি যে এটা একটা মার্কেটে লিডার কোম্পানি। এবং এই কোম্পানি যদি মার্কেটে এর কত রকম ঘড়ির যে কত রকম ঘড়ি, ভালো ভালো কোয়ালিটির ঘড়ি আছে সেটা আপনারা জানেন, যে সোনাটা, টাইটানের যে ঘড়িগুলো, বিভিন্ন রকম ব্র্যান্ডের ঘড়িগুলো। তো অ্যাকচুয়ালি যেটা আমার বলার বক্তব্য ছিল এটাই, যে এই কোম্পানির যে ব্র্যান্ডগুলো যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি এক ঝলকেই বুঝতে পারবেন যে কোম্পানিটা কত ভালো একটা কোম্পানি। এবং ব্র্যান্ডের উপরে যদি কোম্পানি তার প্রাইসটা বাড়ায়, তাহলে আমরা কিন্তু দ্বিতীয়বার ভাববো না, আমরা কিন্তু ওই পার্টিকুলার রেটেই কিন্তু আমি কোম্পানির প্রোডাক্টটাকে আমি নেব। তো এইভাবে আমরা কোনো একটা কোম্পানিকে তার বিজনেস অ্যানালাইসিস করতে পারি, তার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি। তো টাইটান একটা ভালো কোম্পানি, যেটা ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি এবং যে বিভিন্ন রকম মেনদের যে সমস্ত ওয়াচ, এইগুলোর সমস্ত আপনি দেখতে পান। তো আজকের ডিসকাশন যেটা ছিল সেটা হচ্ছে লিকুইডিটি রেশিওর আন্ডারে যে কারেন্ট রেশিও, কুইক রেশিও, ক্যাশ রেশিও আছে, সেটা ডিসকাস করব। তো ডিসকাশনের আগে আমরা একটু অ্যানালাইসিস করে নিলাম টাইটান, যেটা আপনি নিজের মতো করে আপনি অ্যানালাইসিস করে এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, যদি মনে হয় আপনার সব দিক থেকে টাইটান কোম্পানি একটা বেস্ট কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি। তো এই কোম্পানির উপরে আপনি ট্রাস্ট করে আপনি ইনভেস্ট করতে পারেন। যদিও এটা আমি ডাইরেক্ট আপনাকে সাজেস্ট করছি না, আপনি নিজের বিচার বুদ্ধি দিয়ে সব কিছু করবেন। তো চলুন শুরু করা যাক আজকের কনসেপ্টটা, সেটা হচ্ছে কারেন্ট রেশিও কী জিনিস সেটা ডিসকাস করব।
লাস্ট ক্লাস আমি ডিসকাস করেছিলাম লিকুইডিটি রেশিও, সলভেন্সি রেশিও এগুলো সম্বন্ধে, যেখানে আমরা দেখলাম নেট ওর্থ যেটা ইকুইটি সেটা যদি সেটা ইজ ইকুয়াল টু আমরা জানি অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। যদি অ্যাসেট লায়াবিলিটির থেকে কম হয় তাহলে কোম্পানি ইনসলভেন্সি ঘোষণা করে, ডিক্লেয়ার করে, এবং যদি অ্যাসেট লায়াবিলিটি থেকে বেশি হয় তাহলে আমরা বলবো শর্ট টার্মের জন্য কোম্পানি বা লং টার্মের জন্য কোম্পানি একটা বেস্ট একটা ফাইন্যান্সিয়াল পজিশনে আছে। এই পার্টিকুলার যে আমরা লিকুইডিটি রেশিও যেটা ডিসকাস করছিলাম তার মধ্যে তিনটে রেশিও আমাদেরকে ডিসকাস করতে হবে, কারেন্ট রেশিও, কুইক রেশিও অ্যান্ড ক্যাশ রেশিও। চলুন ফটাফট আমরা ডিসকাস করে নেই হোয়াট ইজ কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও বেসিক্যালি এটা ইউজ করা হয় কোনো একটা কোম্পানির শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল পজিশানটাকে জাস্টিফাই করার জন্য কারেন্ট রেশিও আমরা ইউজ করি। তাহলে এখানে দেখুন কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু আমরা লিখেছি কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট কি? কারেন্ট অ্যাসেটের মধ্যে আসে দেখুন ক্যাশ আসে। তো সবার প্রথমে আমি বলি কারেন্ট অ্যাসেটটা কি? কারেন্ট অ্যাসেট এমন একটা অ্যাসেট যেটা উইদিন 1 ইয়ারের মধ্যে আমি সেটাকে কনভার্ট করতে পারি ক্যাশে। তো উইদিন 1 ইয়ারের মধ্যে কোনো একটা অ্যাসেটকে যদি আমি ক্যাশে কনভার্ট করতে পারি তাহলে সেটাকে কারেন্ট অ্যাসেট বলবো। যেমন ক্যাশ, যে আপনার কাছে যে লিকুইড মানিটা আছে, ক্যাশ আছে, সেটা একটা কারেন্ট অ্যাসেট। ব্যাঙ্ক ডিপোজিটস, মার্কেটেবল সিকিউরিটি, ব্যাঙ্ক ডিপোজিট, ব্যাঙ্কে কিছু আপনি টাকা ডিপোজিট করে রেখেছেন, কিছু মার্কেটেবল সিকিউরিটিস কিনে রেখেছিলেন, সেটা আপনি চাইলে সঙ্গে সঙ্গে ক্যাশে কনভার্ট করতে পারেন। অ্যাকাউন্টস রিসিভেবল, যেটা আপনার হয়তো মেটেরিয়াল দিয়েছেন সেটার থেকে কিছু পেমেন্ট আপনার পেতে বাকি আছে, সেটাকে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল। ইনভেন্টরির মধ্যে আসে র মেটেরিয়াল, প্রোডাক্ট অফ ফাইনাল প্রোডাক্ট, এগুলো যেগুলো অলরেডি প্রোডাকশান হয়ে গেছে সেগুলো কোম্পানি এখনও সেটা মার্কেটে ছাড়েনি, তো সেখান থেকে আপনি মার্কেটে ওটা যাওয়ার পরে কিন্তু ওটার থেকে আপনি ক্যাশে কনভার্ট করতে পারবেন ওই ইনভেন্টরিটাকে। নেক্সট প্রিপেইড এক্সপেন্সেস, কিছু আগে থেকে কিছু পেইড করে দিয়েছেন, কোনো কন্ট্রাক্টরের বিল পেমেন্ট করে দিয়েছেন, সেটা কিন্তু আপনার কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। শর্ট টার্ম লোন কোথাও কাউকে দিয়েছেন 2 মাসের জন্য বা 3 মাসের জন্য, সেই সমস্তগুলোকে আমরা কিন্তু কারেন্ট অ্যাসেট বলি। এবং কারেন্ট লায়াবিলিটিটা কি? কারেন্ট লায়াবিলিটিটা হচ্ছে এমন একটা কারেন্ট লায়াবিলিটি হচ্ছে যে এমন একটা লায়াবিলিটি যেটা উইদিন 1 ইয়ারের মধ্যে আপনাকে পে করতে হবে। মানে আপনি কোথাও টাকা নিয়েছিলেন, সেটা অ্যাকাউন্ট পেয়েবেলের মধ্যে এসে যায়, তো এটা আপনাকে 1 বছরের মধ্যে পে করতে হবে। শর্ট টার্ম কোনো লোন নিয়েছিলেন সেটা হয়তো পে করতে হতে পারে। ক্যাশ, ক্রেডিট, ওভারড্রাফট, কোথাও ক্যাশ নিয়েছিলেন, ওভারড্রাফট, এই সমস্তগুলো থেকে আপনাকে এই টাকাটা অ্যাকচুয়ালি 1 বছরের মধ্যে পে করতে হয় কোম্পানিকে। অ্যাডভান্স ফ্রম কাস্টমারকে প্রোডাক্ট না দিয়ে অ্যাডভান্স নিয়ে নিয়েছেন, সেটাকে আপনার লায়াবিলিটির মধ্যে পড়ে, মানে প্রোডাক্টটাকে দিয়ে আপনাকে সেই লায়াবিলিটিটাকে ফুলফিল করতে হবে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, কখনো কখনো কোম্পানির মধ্যে পার্টি হয়, বিভিন্ন রকম খাওয়া দাওয়া বা বিভিন্ন রকম ট্রান্সপোর্ট বা পিকনিক, এগুলোও কিন্তু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সের মধ্যে পড়ে যায়, যেটা কোম্পানিকে হিসাবের মধ্যে রাখতে হয়। এগুলো লায়াবিলিটি, মানে এটা অলরেডি আপনি খরচ করে ফেলেছেন, কোনো একটা হোটেল বুক করেছিলেন সেমিনার বা ওয়েবিনার অর্গানাইজ করার জন্য কোনো একটা, তো সেটাকে পে করতে হবে। টার্ম লোন ইনস্টলমেন্ট, মানে কোনো রকম কোনো একটা টার্ম লোন কোথাও যেটা দেওয়ার আছে সেটাকে আপনাকে পে করতে হবে। তাহলে আমি যদি বলি হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। কেস নাম্বার 1 এখানে দেখুন যে আমি ধরে নিলাম 100 লাখ টাকা আমার কারেন্ট অ্যাসেট এবং লায়াবিলিটিস 150 লাখ টাকা, তাহলে আমার কারেন্ট রেশিও হচ্ছে 0.67। কিন্তু কেস নাম্বার 2তে দেখুন কারেন্ট অ্যাসেট হচ্ছে 200 লাখ এবং কারেন্ট লায়াবিলিটি 100 লাখ, সো কারেন্ট রেশিও হচ্ছে 2। তাহলে এই 1, 2 এটা থেকে আমি কি ডিনোট করে অ্যাকচুয়ালি যে কারেন্ট রেশিও কত হওয়া উচিত। তো ম্যাক্সিমাম এখানে কেস নাম্বার 1-এ আমি দেখতে পাচ্ছি যে কারেন্ট রেশিও লেস দেন 1 হয়ে যাচ্ছে, এটা লেস দেন 1। তাহলে যখন লেস দেন 1 হবে কখন? যখন সিএল কারেন্ট লায়াবিলিটিস গ্রেটার দেন কারেন্ট অ্যাসেট হবে, সেই সময় কারেন্ট রেশিও লেস দেন 1 হবে। এরকম যখন পজিশান থাকবে কোনো কোম্পানির, তার মানেটা কি অ্যাকচুয়ালি? তার মানে এই কোম্পানি মে ফেস ট্রাভেল ইন শর্ট টার্ম, মানে কোম্পানি শর্ট টার্মের জন্য কোনো একটা প্রবলেম ফেস করতে পারে। কারণ কি? কারণ কোম্পানির ঘরে পয়সা নেই, কোম্পানি হয়তো
এই মুহূর্তে লায়াবিলিটি যেটা আছে হয়তো 15 কোটি টাকা, কিন্তু কোম্পানির ঘরে আছে 10 কোটি টাকা। তাহলে যদি এই শর্ট টার্মে এই টাকাটা কোম্পানিকে পে করতে বলা হয়, তাহলে কোম্পানি উইল বি আনএবল টু পে দ্যাট পার্টিকুলার লায়াবিলিটি। এই কারণে আমি বলছি যে কোম্পানি শর্ট টার্মের জন্য কোনো প্রবলেম ফেস করতে পারে। কোম্পানি মে হ্যাভ টু রাইজ এডিশনাল ফাইন্যান্সিং, মানে কোম্পানি দেখা গেলো হাই রেট অফ ইন্টারেস্টে কোম্পানি লোন নিচ্ছে। দেখা গেলো কোম্পানি 18% রেট অফ ইন্টারেস্টে কোম্পানি লোন নিচ্ছে তাহলে এই প্রবলেমগুলো ফেস করতে হতে পারে কোম্পানি, যেখানে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা যেতে পারে। তারপরে কি হতে পারে, হাই লিকুইডিটি রিস্ক, মানে কোম্পানির যে লিকুইডিটি নেই এই মুহূর্তে যেহেতু, তার জন্য কি হতে পারে, কোম্পানির হয়তো এখন হঠাৎ করে একটা 10 কোটি টাকার একটা প্রজেক্ট আসলো, একটা প্রোডাক্ট ডেলিভার করতে হবে, অথচ কোম্পানির ঘরে টাকাই নেই। তাহলে লিকুইডিটি না থাকলে তাহলে কি হবে, কোম্পানি প্রোডাকশানই করতে পারবে না, সুতরাং কোম্পানি প্রফিট থেকে লসে রান করবে, কারণ এই মুহূর্তে কোম্পানির ঘরে পয়সা নেই। তো এরকম পরিস্থিতি যখন হবে, তখন কোম্পানি কিন্তু একটা শর্ট টার্মের জন্য প্রবলেম ফেস করবে, ফাইন্যান্সিয়াল প্রবলেম। আর কি করতে পারে, মে ট্যাপ ইন্টু লং টার্ম ফান্ড। অ্যাকচুয়ালি এরকম যখন প্রবলেমগুলো ফেস করবে কোম্পানি, তখন কোম্পানি লং টার্মের জন্য যে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট বা বিভিন্ন রকম প্ল্যান যেগুলো ছিল, সেই হয়তো একটা ফিক্সড ডিপোজিট বা যে কোনো একটা ডিপোজিট, যেটা স্টক মার্কেটে কোম্পানির কিছু ইনভেস্ট ছিল, সেই স্টকটাকে হয়তো কোম্পানিকে কী করতে হতে পারে, যে লং টার্ম মানে নন কারেন্ট অ্যাসেট যেটা আছে সেটাকে লিকুইড করে, সেটাকে হয়তো লসের স্টকটাকে বিক্রি করে, সেল করে কোম্পানির শর্ট টার্ম যে নিডটা সেটা ফুলফিল করতে হতে পারে। তো এটার জন্য আমাদের কোনো একটা কোম্পানি শর্ট টার্মে কী অবস্থা আছে, ফাইন্যান্সিয়াল পজিশন, সেটা কিন্তু এই কারেন্ট রেশিও থেকে আমরা বলতে পারি। সো এখানে দেখুন, কারেন্ট রেশিও যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে কখন হবে এটা, যখন CA গ্রেটার দেন CL, মানে কারেন্ট অ্যাসেট ইজ গ্রেটার দেন কারেন্ট লায়াবিলিটিস, এরকম যখন কন্ডিশন হবে, তখন কি বলতে পারি, এইরকম কন্ডিশন হলে বলবো আমি, কোম্পানি ক্যান ইজিলি মিট ইটস শর্ট টার্ম লায়াবিলিটিস, মানে শর্ট টার্ম যে লায়াবিলিটি আছে সেটা খুব ইজিলি পে করতে পারবে, কারণ কোম্পানির কাছে আছে 100 কোটি টাকা, কোম্পানির লায়াবিলিটি আছে 50 কোটি টাকা, তাহলে ইজিলি কোম্পানির কাছে পে করার পরেও 50 কোটি টাকা সারপ্লাস মানি থাকবে। তাহলে এটা কিন্তু শর্ট টার্মের জন্য কোম্পানি কী করতে পারে, তার লোনটাকে রিপে করতে পারে কোনো প্রবলেম ছাড়াই। এরপরে তাহলে কি গ্রেটার দ্যান 1 তো অবশ্যই দরকার কারেন্ট রেশিও, বাট হোয়াট উইল বি দ্য আইডিয়াল কন্ডিশন কী হতে পারে, তাহলে আইডিয়াল কন্ডিশনে কারেন্ট রেশিও 1.33 to 3.0, এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। কারেন্ট রেশিও 1.33 to 3.0 হতে হবে, তাহলে আমরা বলবো কোম্পানি বেস্ট কোম্পানি, এই পার্টিকুলার সেক্টরে কোম্পানি ভালো ঠিকঠাক লিকুইডিটি মেনটেন করে আছে। তো চলুন আমরা দেখে নিই, যদি কোম্পানির CR রেশিও যদি গ্রেটার দেন 3 হয় কারেন্ট রেশিও, তাহলে কি হতে পারে। তাহলে কারেন্ট রেশিও যদি গ্রেটার দেন 3 হয়, তাহলে আমি বলবো যে কোম্পানির ঘরে তো পয়সা আছে, লিকুইডিটি তো আছে, মানে শর্ট টার্মের জন্য কোম্পানি তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাকে ফুলফিল করতে পারছে, কিন্তু কোম্পানির যে এক্সট্রা অ্যামাউন্ট পয়সা, মনে করুন 300 কোটি টাকা আছে, 100 কোটি টাকা লায়াবিলিটি, তার মানে বা 50 কোটি বা মনে করুন 60 কোটি টাকা লায়াবিলিটি আছে, তার মানে দেখুন এটা 60 দিয়ে এটা করি, তাহলে আমি 5 চলে আসে, 5 কারেন্ট রেশিও হচ্ছে 5 চলে আসে। তাহলে এটার মানে হচ্ছে এই যে কোম্পানি তার এক্সট্রা অ্যামাউন্ট অফ পয়সা যেটা আছে, মানি যেটা আছে, সেটা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারছে না, কোম্পানি ইজ ইনএফিশিয়েন্ট, কোম্পানি ইজ নট ইউটিলাইজিং এফিশিয়েন্টলি অ্যাজ ফান্ড আর আইদার আইডিয়াল অর লকড আপ ইন দ্য ইনভেন্টরিজ আর রিসিভেবল, মানে হতে পারে কোম্পানির প্রোডাক্টটা কোম্পানির ঘরে এইভাবে পড়ে আছে, বা রিসিভেবল মানে টাকাটা ঘরে আসেনি, যে টাকাটা প্রোডাক্ট বেরিয়ে গেছে অথচ 1 বছরের মধ্যে টাকাটা ঘরে আসেনি, এরকম যদি কন্ডিশন হয়, তাহলে বলবো যে কারেন্ট রেশিও থাকা সত্ত্বেও 3-এর বেশি, মানে হচ্ছে এই যে লিকুইডিটি অবশ্য আছে, কিন্তু কারেন্ট মার্কেটে টাকাটা সে প্রপারলি ইউজ করতে পারছে না কোম্পানি,
ইনএফিসিয়েন্টলি কাজ করছে কোম্পানি। তো এটা কিন্তু আমাদের দেখতে হবে যে মোর দ্যান 3 হওয়া উচিত নয়, আবার 1.33 নিচে বা 1-এর নিচে নামাও উচিত নয়। তাহলে আমরা এক্ষুনি দেখে নেব ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা কারেন্ট রেশিও, কারেন্ট লায়াবিলিটি আমরা ক্যালকুলেট করতে পারি। চলুন দেখা যাক। এখানে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি ক্যালকুলেশনটা দেখার জন্য আমি মানি কন্ট্রোলের ওয়েবসাইটে এলাম এবং এখানে আমি সার্চ করলাম একটা কোম্পানির নাম IRCTC। এটা দেখছেন ইন্ডিয়া রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, যেটা একটা ইউনিক কোম্পানি, একটা মনোপলি ব্যবসা এদের। আপনি যদি টিকিট বুকিং করতে চান তাহলে IRCTC থ্রু দিয়েই করতে হয়, তো সেটা আপনি জানেন। তাছাড়াও এদের আলাদা প্রোডাক্ট আছে, মানে জলের প্রোডাক্ট আছে, রেল নিড আপনারা জানেন। তো ফাইন্যান্সিয়ালে আমরা চলে যাব। ফাইন্যান্সিয়ালে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি রেশিওর মধ্যে আমি আসার পরে আমি কি করব, আমি এখানে লিকুইডিটি রেশিওর মধ্যে আসবো। লিকুইডিটি রেশিওতে আপনি কারেন্ট রেশিও দেখতে পাচ্ছেন 1.6। তাহলে কারেন্ট রেশিও যে 1.6, এটা কি আদৌ ঠিকঠাক লিখেছে কি না সেটা একটু ক্যালকুলেট করে আমরা দেখব এখানে। তাহলে আপনি মাথায় রাখুন কারেন্ট রেশিও হচ্ছে 1.6। এবার আমাকে দেখতে হবে ব্যালেন্স শিটে, আমাকে যেতে হবে, আমাকে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিস আমাকে দেখতে হবে। তো কারেন্ট অ্যাসেট আমাকে দেখতে গেলে এখানে দেখুন কারেন্ট লায়াবিলিটিস 1786 কোটি, আর কারেন্ট লায়াবিলিটিস দেখতে পাচ্ছেন আপনি 2020 যে এই কোয়ার্টারে কারেন্ট লায়াবিলিটিস দেখতে পাচ্ছেন আপনি, কারেন্ট অ্যাসেট হচ্ছে 2857 আর কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে 1786। তাহলে আমি এবার ক্যালকুলেটর দেখব, এখানে 1786 হচ্ছে লায়াবিলিটি আর অ্যাসেট হচ্ছে 2857। 2857 বাই 1786 যদি 1.6 আছে তাহলে বলবো ঠিকঠাক ক্যালকুলেশন আছে। তাহলে কত আবার বলছি 1786 আর 2857। চলুন আমি ক্যালকুলেটরে যাই। তো এখানে ক্যালকুলেটরে আসার পরে আমি এখানে ক্যালকুলেট করব 2857 ডিভাইডেড বাই 1786। তাহলে এখানে আমি ইকুয়াল করলাম, দেখুন 5.996 মানে 1.6। তাহলে আপনি বুঝতে পারছেন কিভাবে একটা কোম্পানির কারেন্ট রেশিও, অ্যাকচুয়ালি এগুলো সবই অ্যানালিসিস দেখতে হয়, ক্যালকুলেশন করতে হয়, আসলে সবই দেওয়া থাকবে, আপনাকে এক্সট্রা করে কিছু ক্যালকুলেট করতে হবে না। তো অ্যাকচুয়ালি এগুলো সবই দেওয়া থাকবে, আপনাকে শুধু রেশিওগুলো দেখে নিতে হবে। এটা শুধু জাস্ট এটুকুই এডুকেশনাল ভিডিও হিসাবে আপনাকে দেখালাম যে কিভাবে ক্যালকুলেট করতে হয়, ইন্টারপ্রিটেশনটা কী এটা আপনার বোঝানোর জন্য এটা আমি ক্যালকুলেশন করে দেখালাম। সো আই হোপ ইট ইজ ক্লিয়ার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, এবং নেক্সট ভিডিওটি আপনি কিসের উপর চাইছেন সেটা জানাতে পারেন। কোনো মডিফিকেশান চাইলে সেটাও বলতে পারেন, আমি তাহলে সেই হিসাবে মডিফিকেশান করব। সো কারেন্ট রেশিও আজকে দেখলাম, নেক্সট দিন আমরা ক্যাশ রেশিও দেখব, আমরা আরও বাকি রেশিওগুলো, লিকুইডিটি রেশিও যেগুলো আছে, কুইক রেশিও দেখব, যেটাকে অ্যাসিড টেস্ট রেশিও বলে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর লিসেনিং। জয় হিন্দ।